এখন চলে এসেছি আরও একটা অপূর্ব মন্দিরের সামনে। গেট দিয়ে ঢুকে পড়েছি। চলুন মধুসূদন বাবুর পেছন পেছন চলে যাই, উনি কি বলেন শুনে নি। আপনাকে বানিয়ে নিয়েছিলেন যখন শিল্পীরা, তারপরে হালকা প্লাস্টারিং করে পুরো মন্দিরটা ডেকোরেশন নিয়ে এসেছিল। এখনকার দিনে প্লাস্টারিং হয় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, তখনকার দিনে প্লাস্টারিং দেখেছেন কোনো ইঞ্চিতে পাবেন না, সুতোতে প্লাস্টারিং। পোশাক বা হাতে ফ্ল্যাগ বা হাতে তরবারি বা বন্দুক দেখাচ্ছিল, যেটা যে সময়ের মন্দির সেই থিম থাকবে। আর দেখার মতন আইডল দেখুন, যেটা মোবাইলে ছবি দেখাচ্ছিল কৃষ্ণ পুষ্টি কথ, রাধার মূর্তি অষ্টধাতু। এখন হলুদ কালারের ড্রেস দেখছেন, আমি দেখেছিলাম সবুজ কালারের যখন ফেস্টিভ্যাল হয়েছিল। এখন গয়নাগুলোর উপর দেখতে পাচ্ছেন যখন উৎসব অনুষ্ঠান হয় সোনার বাসি। অনেকটা দেখুন ঠিক উড়িষ্যা মন্দিরের নাই। আর এটা ছিল ওপেন স্টেজ, অনুষ্ঠান হওয়ার জন্য বানানো হয়েছিল। আর এটা ছিল রান্নাঘর। তুলসী মঞ্চ একটা ছবি নিয়েছেন, তুলসী মঞ্চ, তুলসী মঞ্চ পুরো কাভার দেখতে লাগছে। লালবাগ তো না, না এটা লালবাগ না, এটা হচ্ছে এখনকার রাজবাড়ির পুজো এখানে হয়। এখানে অন্নভোগের ব্যবস্থা আছে এখানে। জ্ঞান যদি না থাকে কি বলে, ছিল রয়্যাল প্যালেস। একসময় স্টেপ বাই স্টেপ সিটি দেখেছেন, মহিলারা সান্তান করতো, পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল, পুরো পেছনটা হাওয়ামহল ছিল। 994-এ তৈরি হয়েছিল এই রয়্যাল প্যালেস। দেখুন মৃন্ময়ী মায়ের মন্দিরের সামনে দিয়ে ঢুকে চলে এসেছি পিছন দিকটা। এখান থেকে এই যে দূরে দেখা যাচ্ছে না, ওইটাই আগে রয়্যাল প্যালেস ছিল। আর এই ধাপে ধাপে সিঁড়ি নেমে এসছে, এখানে তখনকার মহিলারা স্নান করতেন। মায়ের মন্দিরের সামনে ছবি বা ভিডিও কোনোটাই অ্যালাউ নয়, তবুও দূর থেকে আপনাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। এখানেই এখন বর্তমানে পুজো হয়। যখন এই বংশের প্রতিষ্ঠা হয়েছিল এই মৃন্ময়ী মাই তখন থেকে আছেন। পরে এই বংশে বৈষ্ণব ধর্ম বীর হাম্বিরের সময় ঢুকে পড়েছিল শ্রীনিবাসনের হাত ধরে। যারা বিষ্ণুপুরের ইতিহাস জানেন তারা পড়েছেন। আমরা দেখুন চলে এসেছি জোরবাংলা মন্দিরের সামনে। এই জোরবাংলা মন্দিরটা আমাদের পশ্চিমবঙ্গের একটা আইকনিক টেম্পল। অনেক জায়গায় ডাকটিকিটে বোধহয় এর ছবি থাকে। মানে বিষ্ণুপুর বলতে যেমন রাসমঞ্চ, তেমন বিষ্ণুপুর বলতে কিন্তু আমাদের এই মন্দিরটাকেও বোঝায়। তো শুনে নি, চলুন মধুসূদন বাবু কি বলছেন। দেখুন একসময় যে জলাপথে দস্যুরা আক্রমণ করতো, যেটা আমি আগেই বলেছিলাম, হাতে বন্দুক দেখেছেন, যাদেরকে বলা হয় পর্তুগিজ অ্যাটাক। এদিকে রাজনৈতিক নেতারা বলে হরমাস। এই নৌকোর মধ্যে 3টে টাইলসকে এত সুন্দর সেটিং করে দিয়েছে, খুব সুন্দর। উপরে দেব দেবীদের মধ্যে একটা ঝগড়া কাটে, প্রত্যেকে শুরু করেছিলেন, সেটা দেখা যাবে। এরকম ভেন্টিলেশনের কমছে, ভিতরে আলো বাতাস ঢোকার জন্য। এখানে আমরা শাকের গুঁড়োর মিশ্রণ দেখতে পাই, ললিপপ বর্ডারগুলো শাকের গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, সত্যি এত অপূর্ব কাজ, যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সত্যি এই ঐতিহ্য আস্তে আস্তে তো হারিয়ে যাচ্ছে, যার জন্য এই কাজ করার শিল্পী এখন কিন্তু খুব কম। যতদিন এই মন্দিরগুলো টিকে আছে ততদিনই আছে, তারপরে যে কি হবে। মাথায় করে পাথর নিয়ে আসছে, হাতে করে পাথর নিয়ে গিয়ে যে সেটা অন্যান্য করেছিল। এত নিখুঁত কাজ, এত সূক্ষ্ম কাজ অন্য কোনো মন্দিরে আমরা দেখতে পাই না। রাজস্থানে গিয়ে একটা মন্দির দেখেছিলাম, মাউন্ট আবুতে দিলবাড়া টেম্পল, জয়েন্ট টেম্পল, যদিও ক্যামেরা ওখানে অ্যালাউ নেই ভিতরে। 80 বছর এই মন্দিরের বয়স, মোর দেন 400 ইয়ার্স ওল্ড। 400 বছরের ওপর বয়স। দুটো নাম পায়, লোকাল নেম। 5 চূড়া মন্দির, 5টা চূড়া আছে দেখুন, মাঝখানে একটা চারিদিক 4টা। দক্ষিণেশ্বর যেমন 9টা চূড়া, এটা 5টা চূড়া। রাজারা নাম রেখেছিলেন শ্যামরায় মন্দির। বাঁ দিকে চূড়ো আর ডান দিকে চূড়োর মধ্যে দুটো মিল নেই দেখুন। এটা 1985 সালে বাজ পড়ে নষ্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা, সেই উপরে টাওয়ারটা নষ্ট হয়ে গেছিল, সেই কারণেই মাথায় গভর্নমেন্ট আর্থিং করেছেন। দেখুন দুটো টাওয়ারের মধ্যে কোনো মিল পাবেন না, ওটাই কাজ আছে, এটাই কোনো কাজ নেই। এখন গভর্নমেন্ট এগুলোকে বন্ধ করে দিয়েছেন। আগে ওই সিঁড়িতে উঠে আমরা আড্ডা মারতাম, লোকেরা নষ্ট করতো, সব কিছু গভর্নমেন্ট বন্ধ করেছেন। লাইটিং শুরু হয়েছে দেখুন, যেগুলো আগে ছিল না। বলছি যে এই মূর্তিগুলো এখন কোথায় আছে? এখন রাজবাড়ির লোকেরা তাদের নিজেদের বাড়িতে রেখে পুজো করেন, আর কিছু মন্দির থেকে মূর্তি একসময় চুরি হয়ে বিক্রি করে দিত হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা দাম। আমরা কিন্তু খুব সময়ে ঢুকে পড়েছি, একটু দেরি হলে গেট বন্ধ হয়ে যেত। অবশ্যই যখন মন্দির দেখতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন। রামের সেতু বন্ধন সেই কাজও দেখুন এখানে রয়েছে। হনুমান পাহাড়কে নিয়ে এসেছিল, এক হাতে পাহাড় এক হাতে গদা।
গঙ্গাবর্ধন পাহাড়। এখানে রাবণের সাথে যুদ্ধের গল্প তৈরি। নিচে 5 বছর মানে নষ্ট খুলে গিয়েছিল, সেটাকে পুনরায় লাগিয়েছে, লাগাতে গিয়ে ওরকম চিন্তা করো। জলের পর হবে, ওইদিকে বোটিং শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, ওই যে কর্নারে দেখুন, ওই যে দূরে আলো ওটাই বোটিং এর আলো। আচ্ছা, তবে হ্যাঁ, শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে। এই বছর পাখি খুব কম এসছে, কেন বলতো এখন ঠান্ডা ঠিক পড়েনি, ভালো করে ঠান্ডা পড়ে। এখানে একজন মহিলাকে মারা হয়েছিল, যে মহিলার নাম পাই লালবাই। লালবাইকে নিয়ে নাটক, যাত্রা, উপন্যাস, দিন আমরা অনেক কিছু পেয়েছিলাম। একজন লেখক ছিল, রিসেন্ট মারা গেলাম, রমাপদ চৌধুরী। উপন্যাস চলে এসেছি দেখুন লাল বাঁধের সামনে। লালবাইয়ের নামটা বোধহয় শুনলেন। আমরা কিছুটা ফিল্ম চরিত্র পাই, কলঙ্কিনী, গঙ্গাবতী আর সন্ন্যাসী রাজা। দেখুন, এক রাজার সময় ওই মহিলা এসেছিলেন, যে রাজা ছিলেন সঙ্গীত শিল্পী রাজা। উনি খালি গান বাজনা নিয়ে থাকতেন। উনি তানসেনের এক প্রধান শিষ্যকে নিয়ে এসেছিলেন বাহাদুর খাঁকে, মাসিক 500 টাকা বেতন। সে সময় দিল্লির দরবারে আওরঙ্গজেবের সঙ্গীত বন্ধ করে দিয়েছিলেন, আদৌ পছন্দ করতেন এই সঙ্গীতের প্রধান। বাহাদুর খাঁর মারফত বিভিন্ন শিল্পীরা শিক্ষা নিয়েছিলেন। তার মধ্যে প্রধান শিল্পী ছিলেন যদুভট্ট, যার বংশধরকে আজও পেয়েছিল কি জানেন, মনোময় ভট্টাচার্য। অনেক স্টার দিকে পেয়েছিলাম আমরা, পাই জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, যাকে গান গোসাই, ওই যে নজরুল আসতেন ওনার কাছে, উনি গান করতেন। তো সেই সময় মহিলাও এসেছিলেন। উনি এসেছিলেন লখনৌ থেকে। উনি একদিক থেকে সুন্দরী মহিলা ছিলেন, অন্যদিক থেকে সঙ্গীত শিল্পী ছিলেন। সেই কারণেই রাজা লালবাইকে ভালোবেসে রেখে দিয়েছিলেন। রাজেরই আর বাইরের রাজা ওনার মহল বানিয়ে দিয়েছিল। রাজাই মহলে গিয়ে নাচ গান শুনতেন, আর এই দিঘিতে নিয়ে এসে লালবাইকে নিয়ে নৌকা বিহার করতেন। এভাবে রাজা লালবাইকে ভালোবেসে রাজা সব কিছু ভুলে গেছিলেন। রাজকার্য ভুলে গেছিলেন, রাজা প্রজাতি ভুলে গেছিলেন, রাজা ওনার ওয়াইফকে ভুলে গেছিলেন। ওই মহিলা যেটা বলতেন তার দাবি দাবা পূরণ করতেন। এরপরই লালবাই চেয়েছিলেন কি পুরো রাজত্বটাকে নিজের হাতে মুঠোয় নিয়ে আসেন। ভিতরে ভিতরে রাজার ওয়াইফ কোনো মতে মেনে গেছিলেন। রাজা মেনে নিয়েছিলেন, রাজা ওনাকে ভালোবাসতেন। রাজার ওয়াইফ কে ছিলেন জানেন? মেদিনীপুরের এক রাজা ছিলেন, আমরা ইতিহাসে ওনার নাম পেয়ে থাকি শোভা সিং। মেদিনীপুরে অনেক কিছু স্থাপত্য দেখা যায় জানেন তো। শোভা সিংয়ের কন্যা ছিলেন রানী চন্দ্রপ্রভা। রানী চন্দ্রপ্রভা এমনই বুদ্ধিমতী মহিলা ছিলেন, উনি তখন ভিতরে ভিতরে সমস্ত প্রজাতিকে সাথে নিয়েছিলেন। জনগণকে সাথে না পেলে রানী একজন মহিলা একাই কাজটা করতে পারতেন না, কখনোই লালবাইকে মারতে পারতেন না। জনগণকে ক্ষিপ্ত করিয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পার্টিকুলার লালবাইকে এখানে নিয়ে এসে রাজা যে নৌকোতে নৌকো বিহার করতেন, সেই নৌকোতে মেরেছিলেন। নৌকোতে ফুটো করে পাথর চাপড়ে শিকল দিয়ে বেঁধে। তাহলে শুনলেন তো লাল বাঁধের গল্প। চলুন এখান থেকে মধুসূদন বাবুকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব সরাসরি বিষ্ণুপুর মেলায়। বিষ্ণুপুরে মেলা চলছে জানেন তো, বিষ্ণুপুর মেলা দেখতেও কিন্তু আসা। আর সেই সঙ্গে পিছনে হলে থিয়েটারও হচ্ছে, থিয়েটার বা যাত্রা যাই বলুন, সেটা দেখতে যাব একটু। দেখুন চলে এসেছি বিষ্ণুপুর মেলা প্রাঙ্গণে। দেখুন নাগরদোলা চড়া হয়ে গেছে, বাবান চড়েছে সেই হেলিকপ্টারগুলো। হয়ে গিয়ে আমরা চলে এসেছি পাঁশকুড়ার চপের দোকানের সামনে। এখানকার চপ টেস্ট করব, তারপরে আপনাদের সাথে কথা হবে। সত্যি
মানে একটা যে ফ্লেভার আলাদা সেটা কিন্তু বোঝা যায় এখানকার চপ খেলে। এমনি বাঁকুড়া জেলা চপের জন্য বিখ্যাত। দেখুন চলে এসেছে জিলিপি, হুড়কাঠি এইসব দোকানের সামনে, মানে ভীষণই লোভনীয়। বিশেষ করে গ্রামের মেলায় এলে কিন্তু এগুলো মাস্ট। একটা স্পেশাল টেস্ট, একটা স্পেশাল টাচ কিন্তু থাকে। তার সাথে দেখুন কি হচ্ছে, হাওয়াই মিঠাই। কি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার তো এই রং বেরঙের দেখতেই ভীষণ ভালো লাগে। মেলা ঘুরে চলে এসেছি আমরা দেখুন, যেখানে বিষ্ণুপুরের নাট্য মেলা হচ্ছে। নাটক হচ্ছে কিন্তু বেশ আগে থেকে শুরু হয়ে গেছে, তাই মাঝখান থেকে এসে নাটকের থিম বুঝতে পারছি না। ভিড়ও কিন্তু বেশ হয়েছে। আমরা বরং একটু এই নাট্যমেলার বাইরেও একটা মেলা হচ্ছে, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস আইটেম নিয়ে বসেছি, একটু ঘুরে দেখি চলুন। এই যে নাট্যমেলার বাইরে যে গ্রাউন্ডটা বা মাঠে যেখানে মেলা বসেছে, সেখানে দেখুন বিভিন্ন জেলার থেকে হাতের কাজ কিন্তু এসেছে। বিষ্ণুপুরেরও একটা দুটো স্টল চোখে পড়ছে, কিন্তু সেভাবে বিষ্ণুপুরের জিনিস এখানে কিন্তু নেই। এই শাড়িগুলো ছাড়া দেখুন, শাড়িগুলো ভীষণ সুন্দর। এগুলো প্রায় 3.5-4 এরকম দাম বলছে, এবং অরিজিনাল বিষ্ণুপুর সিল্ক বললো। ওখান থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে বিশেষ করে এইগুলো খুব ভালো লাগছে, ডুয়াল টোনের, এগুলো খুব ভালো লাগছে। আর আপনাদের বোধহয় থানও থাকে না এক কালারের? এইগুলো বোধহয় এক কালারের। বাহ, এটা ইঞ্চি পার, এটা এক কালার নয়। না এটা এক কালার না, এটা ইঞ্চি পার। এই যে এটা হচ্ছে এগুলো এক কালার। বাহ, যদি বিজনেস পারপাসেও নিতে যান। না না না, আমরা নিলে এমনি নেব। বিজনেস পারপাসেও যদি নিতে যান সেটা রেটটাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। দেখুন চলে এসেছি এখানে বিভিন্ন রকমের গামছা, চাদর, বেডশিট আর কি, এবং বিভিন্ন ধরনের বালিশের কাভার, এগুলো সব রয়েছে। এবং এগুলো কিন্তু বাঁকুড়ার হ্যান্ডিক্রাফটস বলছেন এনারা। এরকম বিভিন্ন ধরনের লণ্ঠনও কিন্তু পাওয়া যায় এই মেলায়। আমাদের দেখুন এটা বেশ পছন্দ হলো। তো আজকের এপিসোড কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার চাই। আর চলুন, এই যে বিষ্ণুপুরের যে তখন শাড়িগুলো দেখলাম, ওনাদের এটা হচ্ছে যোগাযোগ করার নাম্বার। আর এটা হচ্ছে যে মোনালিসা হোটেলে আমরা খাওয়া দাওয়া করছি, তাদের এটা নাম্বার, এবং এদের কিন্তু লজিংও আছে। ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি।